স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। 1 জুলাই থেকে নতুন ভ্যাট এবং সম্পূরক শুল্ক আইন কার্যকর করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। এর ফলে থাকছে না প্যাকেজ ভ্যাট দেওয়ার সুযোগ। উৎপাদন, বিপণন এবং সেবা পর্যায়ে সবখানেই 15% হারে ভ্যাট দিতে হবে ব্যবসায়ীদের। বিশ্লেষকরা বলছেন এই আইন কার্যকর হলে সাধারণ মানুষের উপর করের বোঝা বাড়বে। আজ আমরা আলোচনা করব নতুন ভ্যাট আইন নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এনবিআর এর সাবেক সদস্য আব্দুল মান্নান পাটোয়ারি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। এলাকাভেদে ৩,৬০০ টাকা থেকে ১৪,০০০ টাকা পর্যন্ত প্যাকেজ ভ্যাট দিয়ে আসছেন ব্যবসায়ীরা, কিন্তু নতুন ভ্যাট আইনে প্যাকেজ ভ্যাট দেওয়ার সুযোগ থাকছে না। 1 জুলাই থেকে উৎপাদন, বিপণন ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট দিতে হবে মোট লেনদেনের উপর। বার্ষিক লেনদেন ৩০ থেকে ৮০ লাখ টাকা হলে ৩% হারে ভ্যাট দিতে হবে, আর লেনদেন ৮০ লাখের বেশি হলে এই হার হবে 15%। আইএমএফ বা টিএমএফ বা কারো চাপে এটা করা হচ্ছে না, কিন্তু আমরা এটা করব, আমাদের সিদ্ধান্ত এটা। কিন্তু করে আমরা হটকারী কিছু করতে চাই না, আলোচনা করে। এই জন্য তো আমরা দিনরাত আলোচনা করছি। আইন অনুযায়ী উৎপাদন বা সেবাদানকারীরা উপকরণ রেয়াত নিতে পারবেন, তবে পদ্ধতিগত জটিলতায় অনেক ক্ষেত্রেই রেয়াত পাওয়া কঠিন হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। হঠাৎ যদি এসআর মেশিন দেয়, মেশিনকে চালাতে পারবে। ভ্যাটের অনেক অফিসিয়ালি যিনি আছেন তিনি বয়স্ক যারা, উনি এসআর মেশিনও চালাতে পারবেন না। ইন্টারনেটের মাধ্যমে ভ্যাট আমরা দেবো, ইন্টারনেট আমি চালাতে পারি না। বর্তমানে প্রায় ২০ ধরনের সেবা খাতে বিশেষ কর সুবিধা দেওয়া হচ্ছে। স্বল্প করে পণ্য উৎপাদনের সুবিধা পাচ্ছে দেশীয় অনেক শিল্প, কিন্তু নতুন আইনে এসব সুযোগ থাকছে না। অনেকগুলা পণ্যকে আমরা ট্রাঙ্কেটেড বেস বা ট্যারিফ মূল্যের মাধ্যমে আপনার রিডিউসড রেটে ভ্যাট আদায় করা হচ্ছে, তখন এই সুযোগটা থাকবে না। সেই বার্ডেন তো আলটিমেটলি ভোক্তার উপরে যাবে। এছাড়া অনেক পণ্যে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক না থাকায় কমবে সেগুলোর খরচ। এতে বিদেশি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় পড়বে দেশীয় শিল্প। বিশ্লেষকরা বলছেন এই আইন বাস্তবায়ন হলে করের বোঝা বাড়বে সাধারণ মানুষের ঘাড়ে, আর ব্যবসায়ীদের দাবি ভ্যাট প্রদান হয়রানি মুক্ত করা। এত সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব আব্দুল মান্নান পাটোয়ারি এবং জনাব রেজাউল ইসলাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। জনাব পাটোয়ারি, আপনাকে প্রথম প্রশ্ন শুরু করতে যাচ্ছি আমরা। প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে ভ্যাট নতুন যে আইন কার্যকর হচ্ছে 1 জুলাই থেকে, আগামী 1 জুলাই থেকে, এবং এটা বড় একটি পরিবর্তন যেটা দেখা হচ্ছে যে অধিকাংশ পণ্য এবং সেবার উপরে সরাসরি 15% ভ্যাট দিতে হবে, এবং আসলে এই ভ্যাটটা যারা ভোক্তা তাদেরই উপরে বর্তাবে বলেই সবাই বলছেন, এবং এর ফলে বলা হচ্ছে যে আমাদের জীবনযাত্রার মান বেড়ে যাবে। আপনার কি মনে হয়? আপনি ঠিকই বলেছেন, নতুন যে ভ্যাট আইনটি 2012 সালে আইনে পাশ করানো হয়েছে জাতীয় সংসদ থেকে, সেটি 1 জুলাই থেকে কার্যকর করা হবে। সেই লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড এগিয়ে যাচ্ছে এবং সেই লক্ষ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন আইনটির যে বৈশিষ্ট্য আপনি বলছেন, এটা একটি সিঙ্গেল রেট, অর্থাৎ ভ্যাট সিঙ্গেল রেট 15%। আগের আইনেও কিন্তু ভ্যাট সিঙ্গেল রেট ছিল, কিন্তু আমাদের দেশের বাস্তবতার কারণে, ব্যবসায়িক বিভিন্ন বাস্তবতার কারণে পরবর্তীকালে এই সিঙ্গেল রেটটাকে আমরা বিভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা এটাকে আপনার অনেকগুলা রেটে নিয়ে আসলাম। সেটা হলো আপনার, আমরা যেটাকে বলি ট্রাঙ্কেটেড বেস ভ্যালু বা সংকুচিত ভিত্তিমূল্য। অর্থাৎ আপনার ধরে নেওয়া হচ্ছে যে আমার 100 টাকা মূল্যে 15% ভ্যাট, সেটা না নিয়ে আমি 100 টাকা পরিবর্তে 60 টাকা ধরে তারপর 15% ভ্যাট নিলাম, তাহলে দেখা যাচ্ছে ভ্যাটের রেটটা কমে আসলো। এভাবে বেশ কিছু রেট আমরা জাতীয় রাজস্ব করা হয়েছিল আমাদের দেশের ব্যবসায়িক বাস্তবতার কারণে, কিন্তু এটা করার ফলে কিছু সমস্যাও সৃষ্টি হয়েছিল। অর্থাৎ এর ফলে হয়তো কি যে আপনার ভ্যাট, কিন্তু আমরা জানি যে এটা একটা রেয়াত ভিত্তিক কর ব্যবস্থা, অর্থাৎ ক্যাসকেডিং কোনো ইফেক্ট থাকবে না। আমি যে করটা পরিশোধ করবো একজন ব্যবসায়ী, পরবর্তী স্টেজে তিনি সেটা রেয়াত গ্রহণ করতে পারে। রেয়াত গ্রহণ করতে প্রতিটি ব্যবসার স্তরে রেয়াত গ্রহণ করার সুযোগ ছিল, কিন্তু যখনই আপনি ট্রাঙ্কেটেড বেস বা ট্যারিফ মূল্য এই ধরনের বিষয়গুলো আসে, বা যেটা পরবর্তীকালে আমাদের চালু হলো যে প্যাকেজ ভ্যাট, এর ফলে হলো কি যে কেউ আর ইনভয়েস বা মূসক চালান, যেটাকে বলি আমরা মূসক 11, সেটা কেউ অনেকে ইস্যু করছেন না। আপনি ওই মূসক 11 না হলে যে আপনি ভ্যাট পেমেন্ট করছেন তার প্রমাণ পাওয়া যায় না। প্রমাণ না থাকলে আপনি রেয়াত নিতে পারেন না। সেই জন্য এই রেয়াত সিস্টেমটা আর সর্বত্র কার্যকর হচ্ছিল না। এটা হয়েছিল যেহেতু আমরা সিস্টেমের ভিতরে ডিস্টরশন নিয়ে এসেছিলাম, সিস্টেমটাকে আমরা সঠিকভাবে চলতে দেই নাই।
সেই জিনিসটা যখন অনুধাবন করা হলো, জাতীয় রাজস্ব বোর্ড থেকে দেখা হলো যে আসলে বিষয়টি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে, নানা ধরনের এর ফলে রেয়াত মেকানিজম ঠিকমতো কাজ করছে না, রাজস্ব আদায়ের ক্ষেত্রে এতে একটা জটিলতার সৃষ্টি হচ্ছে। তাই এই বিষয়গুলো নিরসনকল্পে যে নতুন যে আইনটি পাশ করা হয়েছে, এটি কিন্তু আধুনিক ভ্যাট রীতিনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং দেখা গেলো যে উন্নত বিশ্বে যে ধরনের ভ্যাট আইন বা আছে তারই আলোকে এটি রচিত হয়েছে। অর্থাৎ এই আইনটি যদি সর্বস্তরে আমরা প্রয়োগ করতে Implement করা পারি, যায়। তাহলে দেখা যাবে যে রেয়াত মেকানিজম যদি ঠিকমতো চলে, প্রত্যেকটি স্তরে প্রতিটি ব্যবসায়ী স্তরে যদি ইনভয়েস ইস্যু করা হয়, অর্থাৎ চালান ইস্যু করা হয়, তাহলে দেখা যাবে যে প্রত্যেকেই রেয়াত গ্রহণ করতে পারছেন। যদি প্রত্যেকে প্রপারলি রেয়াত নিতে পারেন, তাহলে দেখা যাবে যে ভ্যাটের যে ইনসিডেন্স 15% যেটা, সেটা অনেক কমে আসবে। সেটা 3 থেকে 4% বা 5% ক্ষেত্র বিশেষ হতে পারে। কিন্তু হ্যাঁ, এটা একদিকে এটা ঠিক, এমনি আবার কিছু কিছু ক্ষেত্রে সেবার ক্ষেত্রে আবার কিন্তু এটা কার্যকর হবে না। আমরা জানি যে রেস্টুরেন্ট সেবা তার যে উপকরণ, তার অধিকাংশ উপকরণই আপনার অব্যাহতিপ্রাপ্ত। যেমন মৌলিক খাদ্য বলা হচ্ছে, মৌলিক খাদ্য নির্ধারিত এক্স্যাক্ট মৌলিক খাদ্য। রেস্টুরেন্ট খাদ্যে মূল কাঁচামাল কি? চাল, মাংস, মাছ, তরি তরকারি, এগুলো মৌলিক খাদ্য হিসাবে এগুলো নতুন আইনেও অব্যাহতিপ্রাপ্ত থাকবে। তাহলে একজন রেস্টুরেন্টের মালিক যিনি এই পণ্যগুলো ক্রয় করে যিনি সেবা দিবেন, তার সেবার মূল্যে সবকিছু নিয়ে উনি যখন দিবেন, তার এই সেবা মূল্যের উপর যখন 15% হবে, তার ক্ষেত্রে কিন্তু এই ইনসিডেন্স কমে আসবে না। এখানে দেখা যাবে হয় 15, কারো ক্ষেত্রে 13 বা 14 আসবে, কিন্তু 4, 5 বা 3 চলে আসবে না, যেহেতু এখানে রেয়াত নেওয়ার সুযোগটা নেই। এই ধরনের কিছু বিষয় আছে। আর যেটা হলো যে আপনি যেহেতু সংকুচিত ভিত্তিমূল্য থাকবে না, তারপরে আপনি অব্যাহতি লিস্টও অনেক কমিয়ে আনা হয়েছে। আগে অব্যাহতি লিস্টটা অনেক বড় ছিল, এখন যেটা করা হচ্ছে এখানে অব্যাহতির পরিমাণও অনেক কমে আসবে। তারপরে সংকুচিত ভিত্তিমূল্য থাকবে না, তারপরে আপনার ট্যারিফ মূল্য থাকবে না। এর ফলে হবে কি, যে ইউনিফর্ম সিস্টেম হবে, ইউনিফর্ম সিস্টেম হবে, রেয়াত নেওয়ার সিস্টেম থাকবে। ব্যবসায়ীদের এখানে তেমন বেশি ক্ষতি হবে বলে আমি মনে করি না। তবে এর অভিজ্ঞতা গিয়ে পড়বে ভোক্তা পর্যায়ে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব পাটোয়ারি। জনাব রেজাউল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে নতুন ভ্যাট আইন হতে যাচ্ছে, আপনারা মূলত এর বিরোধিতা করছেন, যারা ব্যবসায়ী সমাজ আছেন করছেন বিরোধিতা। আমি শুনবো অবশ্যই যে এর খারাপ দিক কি, আপনার কাছে এটা শুনতে চাইবো এর ভালো দিক কি। না, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বলছি যে আমরা বিরোধিতা করি না যে নতুন আইনটাকে, এটাকে আইনের কিছু কিছু যেখানে আছে আমরা এটা ব্যবসায়ীরা পরিবর্তন চাচ্ছি। সেটাই কিছু জায়গায় দেখেন 1991 সালে যখন এই ভ্যাটটা প্রথম ভ্যাট আসলো বাংলাদেশে, এটা সেই থেকেই আমরা এই 24 বছর একটা অনুশীলনের মাধ্যমে, একটা নিয়মের মাধ্যমে ব্যবসায়ীরা সারা বাংলাদেশে কিন্তু ক্ষুদ্র পুঁজির, মধ্যম এবং ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী তারা কিন্তু এই ভ্যাটটা দিয়ে আসছেন একটা অনুশীলনের মাধ্যমে, প্যাকেজের মাধ্যমে। কিন্তু এটা সাধারণই যে আমাদের সম্ভব নয়, কাগজপত্র খুবই কম ব্যবসায়ী আছেন যারা, কিছু পার্সেন্টেজ আছে যারা শিক্ষা দীক্ষা একটু কম, চাকরি বাকরি নেই, এই লাইনে তারা ব্যবসায় আসছেন, তাদের পক্ষে অনেক কিছু কাগজ সম্ভব না এটা জোগানো। এই জন্য যে 24 বছরের যে একটা অনুশীলন, একটা নিয়ম, সেই নিয়মটা হঠাৎ যদি একটা পরিবর্তন করে দেন, এটা সাধারণ যে ব্যবসায়ীরা আছে বিরূপ ক্রিয়া দেখা যাচ্ছে। তা আমরা চাচ্ছি যে জায়গায় জায়গায় এটা পরিবর্তন করা হোক। আচ্ছা, ঠিক আছে। এটা পরিবর্তন করে একটা নিয়মতান্ত্রিক। এই আইনের কোনো একটা ভালো দিক আছে? আইনে ভালো দিক তো আর থাকবেই, একটা আইন করা হয় খালি খারাপ না, ভালো দিক আছে বলে আছে। তা আমাদের যারা যারা বিসিসিআর যারা প্রেসিডেন্ট ছিলেন সবাই তো এর মধ্যে গিয়েছেন, কাগজে দেখেছেন, সালমান রহমানের থেকে তারপরে আকরাম সাহেব গিয়েছেন, আজাদ সাহেব গেছেন, তারা বলছে যে ভ্যাট আইন ঠিক আছে, এটা একটু পরিবর্তন চাই। পরিবর্তন যদি হঠাৎ কিছু দেওয়া যায়, এটা আমি একটু প্যাকেজ নিয়ে কথা বলতে চাই। আগে ছিল প্যাকেজ সিস্টেম, অর্থাৎ একটা প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট পরিমাণ ভ্যাট দিয়ে দিত, এর জন্য এটা তাদের সুবিধার্থে করা হয়েছিল। এবং আপনি বলছেন যে 1991 সালে যখন এই ভ্যাট চালু হলো তখন থেকে এটা চালু আসছে, কিন্তু এটা তো একটা নিয়মের ব্যত্যয় ছিল। এই একটা সময় সুযোগ দেওয়া হয়েছিল যে এই সময়ের মধ্যে আপনারা প্রস্তুত হবেন। তাহলে কি এই 24 বছরও কি সেই প্রস্তুতি আপনাদের গ্রহণ করা হয়নি? প্রস্তুতি কিছু যে হয় না হয়েছে, নাহলে এশিয়ার মেশিন বসলো কি হবে? সবখানে বসেনি, এখন কিছু বসেছে, যেগুলো চেন শপিংগুলো আছে, মেগা শপগুলো আছে, সেগুলো বসে। কিন্তু আমাদের মধ্যে যে ক্ষুদ্র ব্যবসা দোকানপাট, সেটা এখনো ওই প্রক্রিয়াটার মধ্যে আসেনি। কিন্তু এটা চালানো যে আছে প্র্যাকটিসটা এখনো সেভাবে করে হয়নি। একটা দিক আছে, দেখেন হঠাৎ যদি আপনি যে কোনো জিনিসটা ইমপ্লিমেন্ট করতে যান, না আমি বলছি 24 বছর আগে আপনি বলছেন, এবং 24 বছরও কিন্তু আসলে আমাদের উচিত ছিল যে আমরা জানতে হবে আমাদেরকে যে আমাদেরকে
ইউনিফর্ম ব্যবস্থা ফিরে যেতে হবে, সেটা হয়নি। এটা হয় না একতরফা খালি ব্যবসায়ীদের দোষ না, এটা সরকারি প্রশাসন। আমরা সেই বিষয়ে আমরা জানতে চাইবো, তার আগে বড় ছোট্ট একটা বিরতি। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, আমাদের সাথেই থাকবেন, আমরা ফিরছি। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি নতুন ভ্যাট আইন নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এনবিআর এর সাবেক সদস্য আব্দুল মান্নান পাটোয়ারি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম। জনাব পাটোয়ারি এবং জনাব ইসলাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। জনাব পাটোয়ারি, আপনাকে জানতে চাচ্ছি, আমরা আলোচনা করছিলাম যে ভ্যাটের যে প্রথমেই আমরা বলছিলাম যে ভ্যাটের যে রেট ধরা হয়েছে 15% অ্যাক্রস দ্য বোর্ড, এটা অনেক বেশি বলছেন অনেকেই। সো অনেকেই মনে করেন এর ফলে ইনফ্লেশন হতে পারে, ভোক্তা পর্যায়ে সকল জিনিসের দাম, সেবা এবং পণ্যের দাম বেড়ে যাবে। এই যে রেট ধরা হলো 15% অ্যাক্রস দ্য বোর্ড, এটা অনেকেই বলছেন এটা কম হতে পারতো, 10% হতে পারতো। আপনার কি মনে হয় একজন এনবিআর এর সাবেক সদস্য হিসাবে? না, আপনার এই কথাটা যুক্তি আছে, কারণ দেখা গেছে যে আমাদের এখানে 15, অনেক দেশে 18, অনেক দেশে 22 আছে, আছে আবার অনেক দেশে 10 আছে, আবার তারও কম আছে। এখন আমাদের দেশে যখন 1991 সালে ভ্যাট আইন প্রবর্তন করা, তখন 15% রাখা হয়েছিল। এই আইন করার সময় এটা ভাবা হয়েছে, চিন্তা ভাবনা করা হয়েছে আসলে রেটটা কি হওয়া উচিত। কিন্তু দেখা গেল যে অনেকেরই এই মতটা যে আগের রেটে থাকার পক্ষেই অধিকাংশ মত ছিল, যার ফলে হয়তো এটা করা হয়েছে। তবে আমার একটা ব্যক্তিগত ধারণা যে এই রেটটা যদি আমরা আরও কিছু কমিয়ে এনে নির্ধারণ করা যেত, তাহলে হতো কি যে কমপ্লায়েন্স রেট অনেক বেড়ে যেত। এর ফলে হতো কি যে টোটাল যে ট্যাক্স কালেকশন, হয়তো একটা জাতীয় রাজস্ব বোর্ড বা সরকারের একটা ভয় আছে যে ট্যাক্স রেট কমিয়ে দিলে হয়তো ভ্যাটের টোটাল যে কালেকশন সেটা কমে যেতে পারে, কিন্তু আসলে বাস্তবতা সেটা নয়। আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি অনেক সেক্টরে আমরা 15% ভ্যাট যদিও আরোপ করেছি, কিন্তু দেখা যেত যে তারা তাদের যে মোট ভ্যাট যেটা হওয়ার কথা পরিমাণ, অর্থাৎ তার সেলের কেউ 50%, কেউ 30%, কেউ 60, এইভাবে দেখাচ্ছেন। অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যাটটা আমরা মানে খুব কম ক্ষেত্রে পাই। অর্থাৎ যে সকল বড় বড় প্রতিষ্ঠান আছে যাদের হিসাবপত্র স্বচ্ছ, বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এবং বাংলাদেশীয় বড় বড় কোম্পানি যারা স্বচ্ছভাবে তারা হিসাবপত্র মেনটেন করে, তাদের ক্ষেত্রেই শুধু ওই হারে আমরা ভ্যাট আদায় করতে পেরেছি। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যেত যে 15% থাকলেও বাস্তবে 15% ছিল না, যেহেতু এখানে আমরা পুরোটাকে নিয়ে আসতে পারিনি। সেই জন্য জাতীয় রাজস্ব হয়তো আশঙ্কা করছে যে আমি ট্যাক্স রেট কমিয়ে দিলে হয়তো আমার কালেকশন কমে যাবে, কিন্তু বাস্তবতা আমার মনে হয়েছে তাই নয়। যদি ট্যাক্স রেট কিছু কমাতো তাহলে দেখা যায় কমপ্লায়েন্স বাড়তো এবং রাজস্ব আহরণ আরো বাড়তো। আপনার ধন্যবাদ জনাব পাটোয়ারি। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব রেজাউল ইসলাম, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা এই নতুন আইনে এখনো পর্যন্ত বলবৎ আছে যে 30 লক্ষ যে প্রতিষ্ঠান বাৎসরিক যা টার্নওভার, তাকে ভ্যাটে ভার দিতে হচ্ছে না। কিন্তু এই নির্ধারণটা আসলে কীভাবে সম্ভব হবে? সাধারণত একজন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিজে থেকেই একটি ফর্মের মাধ্যমে ডিক্লারেশন দেন যে তার টার্নওভার 30 লক্ষের নিচে। এটা অডিটের কি কোনো ভালো ব্যবস্থা কি রাখা যাবে, নাকি ইসিআর মেশিন মানে স্থাপন বাধ্যতামূলক করার মাধ্যমে এটা করা উচিত বলে আপনার মনে হয়? দেখেন, প্রথমে আমি এটা বলি, যখন 1951 সালে ভ্যাটটা আসছে তখন কিন্তু ওখানে আমাদের যেটা সার্কুলার এসেছিল প্রজ্ঞাপনে, ক্ষুদ্র দোকান ব্যবসায়ী যারা, তাদের কোনো ভ্যাট আসবে না। ওই বইটা আমি আনতে পারিনি, গতকালে আমি দেখেছি একজনের কাছে। এখন ক্ষুদ্র যদি বলা থাকে, ক্ষুদ্র সংজ্ঞাটা নির্ধারণ করা হয়েছিল কি? এটা সংজ্ঞাটা ছিলই হবে ক্ষুদ্র ব্যবসায়ী। একটা মার্কেটে 300 দোকান আছে, সবাই কিন্তু বড় ব্যবসায়ী না। 50 থেকে 50% হতে পারে, আর বাকিগুলো মাঝারি, তারপরে ক্ষুদ্র। কিন্তু এটা তার সংজ্ঞা নির্ধারণ করতে হবে, সেই সংখ্যাটা বাৎসরিক আয় বা ইনকাম, সেটার হিসাব থাকতে হবে। এখানে যেখানে আমরা বলা হচ্ছে আমাদের যে বিসিএস থেকে যে জিনিসটা দেওয়া হয়েছে ফরম্যাট করে, যে 36 লক্ষ টাকা বছর। আমরা ধরেছি যে 10,000 করে পার ডেতে হয়, 30 দিনে 3 লক্ষ, তাহলে বছরে 3 বরং 36। এই 36 লক্ষ টাকার মধ্যে হলে সে ভ্যাটের আওতায় আসবে না। আচ্ছা, তাহলে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটার একটা দিক রয়ে গেছে। যিনি আগে কাপড় চোপড় ভালো মেগা সপ্তাহে বিক্রি করে দেখা গেল যে 5% উনি ট্যাক্স দিতেন, এখন তাকে দিতে হবে 15%। এটা আমি যদি 10 টাকা দিয়ে কিনি এই পানির বা চার ইটা, তা আমাকে এখন দিতে হচ্ছে
আরও 1.5 টাকা বেশি, জি 11 টাকা। এটা কে নিচ্ছে? ভোক্তার উপর পড়ে যাচ্ছে, ডাইরেক্ট যাচ্ছে। তারপরে আমি ভ্যাট দিচ্ছি বিদ্যুতে প্রতিটা পণ্য বা সেবা দিয়ে আমি 5%। আপনি দেখবেন বিলটার মধ্যে 5% ভ্যাট আছে, এখন দিচ্ছে 15%। সেটা দিতে হবে 15%। এটা তাহলে ক্ষুদ্র মাঝারি যেসব ইন্ডাস্ট্রি আছে তার উপরে এটা বিরূপ ক্রিয়া সৃষ্টি হবে। এইগুলো আমাদের দেখা, এইখানেই আমরা চাচ্ছি একটা পরিবর্তন আর কিছু আনতে। ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো জনাব আব্দুল মান্নান পাটোয়ারি। আপনার কাছে জানতে চাচ্ছি যে নতুন আইন সেখানে বলা হচ্ছে যে আমদানি, উৎপাদন এবং বিক্রয় পর্যায় সহ সব মিলে প্রায় 1973টি পণ্যের সব ধরনের মূসক অব্যাহতি উঠে যাচ্ছে। এগুলো মূলত কি কি ধরনের পণ্য বা সেবা? এগুলো আপনার বিভিন্ন ধরনের আছে। আপনার ধরেন আমদানি পর্যায়ে বেশ কিছু পণ্যকে আপনার অব্যাহতি দেওয়া ছিল, উৎপাদন পর্যায়ে ছিল, ব্যবসায়ী পর্যায়ে ছিল। এখন এই লিস্টটা কমিয়ে একদম সংক্ষিপ্ত আকারে নিয়ে আসা হয়েছে। আচ্ছা। এর ফলে হবে কি যে এই অব্যাহতি থেকে অনেক পণ্যে বেরিয়ে দেবে, অর্থাৎ সেগুলোর উপর স্বাভাবিক এখন ভ্যাট যেটা VAT সেটা প্রযোজ্য VAT হবে। প্রযোজ্য হবে। জি। আচ্ছা, এই যে প্রায় 1970টি পণ্যের উপরে নতুন করে ভ্যাট বসানো হলো, এই সিদ্ধান্ত কি আপনারা নিজেরা নিয়েছেন নাকি বা কিভাবে এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা কি ছিল আসলে? না, এটা তো আপনার ভ্যাটের কতগুলো যে নীতি আছে, যে কি কি ক্ষেত্রে সরকার আপনার অব্যাহতি দিবে, সেই নীতিটা ঠিক করার পর দেখা গেলো যে মৌলিক খাদ্য পণ্য, জি, তারপর যেটা- জীবন রক্ষাকারী ঔষধ, এই বিষয়গুলোকে বিবেচনা নিয়ে গণস্বাস্থ্য অব্যাহতি দেওয়া হয়েছিল। চিকিৎসা সেবা। প্রাথমিকভাবে যখন 1991 সালে ভ্যাট আইনটা কার্যকর করা হয়, তখন কিন্তু এই অব্যাহতির লিস্টটা অনেক বড় ছিল। অর্থাৎ মানুষকে অভ্যস্ত করার জন্য ভ্যাট আইনটাকে, আমাদের দেশের মানুষ তো ভ্যাটের বিষয়ে অভ্যস্ত ছিল না, সেজন্য অনেক বেশি ক্ষেত্রে আমরা অব্যাহতি দিয়েছি। এর ফলে হলো কি যে আমাদের ট্যাক্সের যে কালেকশন, ট্যাক্সের বেসটা সংকুচিত হয়ে আসছে। এখন যেটা করা হচ্ছে যে ট্যাক্সের বেসটা বাড়ানোর একটা প্রক্রিয়া নেওয়া হয়েছে, যার ফলে এই এক্সামশনের লিস্টটা সংক্ষিপ্ত করে আনা হয়েছে। ধন্যবাদ জনাব রেজাউল ইসলাম। আমরা প্রায় শুনি যে ভ্যাট বা ট্যাক্স দেওয়ার ক্ষেত্রেও এক ধরনের হ্যারাসমেন্টের শিকার হন মানুষ, এটা বলেন অনেকেই। ব্যবসা হিসেবে আপনারা কি মনে করেন যে এটা কি দুপক্ষেরই সমস্যা থাকে নাকি সমস্যা মানে কি? সরকারি যারা কর্মকর্তা আছেন তাদের যখন যারা এটা তোলেন উত্তোলন, তাদের দিকেও সমস্যা থাকে অনেক সময় ব্যবসার দিক থেকে যারা আসলে অনেকে অন্য দিক থেকে অভিযোগ আসে তারা ট্যাক্সটা ফাঁকি দিতে চায়। যখন তৃণমূলে থেকে সরকারি পর্যায়ের কর্মচারীরা আসেন আমাদের কাছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান, দেখেন আমাদের উপর থেকে, আমাদের হায়ার অথরিটি থেকে, আমাদের অফিসার থেকে প্রেশার দেওয়া হচ্ছে, তোমার এই এলাকাতে তুমি এত ভ্যাট উঠাবা, আপনি কতগুলো দিচ্ছেন? আমি বলি মার্কেটে 300 দোকান আছে, এখানে 50% না, আপনি বাড়িয়ে দেন 10%, একটা লিহাজের মধ্যে আমার চাকরিটা থাকুক, সোজা কথা। তো আমরা তখন বলি ঠিক আছে আপনাদের আমরা দিচ্ছি। তখন আমরা সার্ভে করি কে দিতে পারে না পারে, সবাই তো পারছে না এটা। তা এইভাবে করেই কিন্তু আমরা তাদের সঙ্গে, তাদেরও চাচ্ছি সহযোগিতা করতে, আর আমরাও সহযোগিতা নিচ্ছি তাদের কাছ থেকে। যদি সমন্বয় না থাকে তাহলে তো সরকারি রাজস্ব খাতে যাবে না। আর আমি একটু বলি, এই আইনে কিন্তু একটা খুব বিরাট বড় একটা ভুল ব্যাখ্যা আছে। যদি আমি ভ্যাট বা আমার ট্যাক্সটা যদি না দিই, আমি সরিয়ে গেলাম, পলিয়ে গেলাম, মারা গেলাম, আমার আত্মীয় দিতে হবে, আমার ছেলে দিবে, বউ দিবে। আপনাকে ধন্যবাদ। এই যে বলা হচ্ছে যে সমঝোতার ভিত্তিতে ভ্যাট দিতে হবে বা কথা যেটা বলছেন, এটা কি আসলে কতটা যুক্তিসঙ্গত? কেন একটি ট্রান্সপারেন্ট অবস্থা থাকবে না যে আমার এতটুকু ব্যবসা, আমাকে ভ্যাট দিতেই হবে, না হলে দিতে হবে না? এই ভ্যাট দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে কেন ট্রান্সপারেন্সি থাকছে না? আপনি যেটা বলেন সমঝোতার ভিত্তিতে ভ্যাট, এটা তো ভ্যাট আইন সাপোর্ট করে না। ভ্যাট আইনের এটা কোনো বিষয় না। আপনাকে ভ্যাট দিতে হবে আপনার প্রকৃত বিক্রয়ের উপর, অর্থাৎ আপনার সর্বমোট প্রাপ্তি, যেটা আপনি একটা বিজনেস করে যে টাকা বিক্রয় করলেন তার উপর আপনার ভ্যাট প্রযোজ্য হবে। এখন আমাদের দেশে বিভিন্ন সময় হ্যারাসমেন্টের প্রশ্ন আসে, কেন আসে? আমি যদি আমার বিক্রয়টা সঠিকভাবে দেখাই, আমি সঠিকভাবে যে সরকারকে রাজস্ব দিই, যিনি অডিট করতে আসেন তিনি যদি আমার সবকিছু স্বচ্ছ পান, তাহলে তার পক্ষে আমাকে হয়রানি করার কোনো সুযোগ থাকবে না, সুযোগ হয় না। যেহেতু আমার ভিতর কোনো অস্বচ্ছতা থাকে, তখনই হয়রানি করার সে সুযোগ পায়। জনাব আব্দুল মান্নান পাটোয়ারি, আপনাকে ধন্যবাদ। জনাব রেজাউল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার কথা বলবো আপনাদের সাথে। আপনাকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।